আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করেছি, আগের দিন মানে কালকেই আমরা আলোচনা করেছি কিন্তু 8th ডিসেম্বর রয়েছে। তার কিন্তু আমরা ফার্স্ট শিফটের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের সায়েন্স ক্লাস আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করছি সেকেন্ড অ্যান্ড থার্ড শিফট। এই ভিডিওতে সেকেন্ড অ্যান্ড থার্ড শিফট আলোচনা হচ্ছে। ঠিক আছে? তো অনেকগুলো কোশ্চেন্স আছে, কারণ সত্যি কথা বলতে প্রচুর প্রশ্ন আমি ইউনিকলি জোগাড় করেছি, যেগুলো তোমাদের একদম স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া। ঠিক আছে? আর কিছু প্রশ্ন স্টুডেন্ট আমাকে স্ক্রিনশট আকারে দিয়েছিল কোনো একটি হিন্দি চ্যানেল থেকে, এবং বলা হয়েছে যে সেখানে অথেন্টিক দেওয়া হয়, এবং আমি পরে যখন স্টুডেন্টদের সঙ্গে কথা বলছি তাদের সঙ্গে আমি ভেরিফাই করেছি, তারাও বলেছে হ্যাঁ স্যার এই কোশ্চেনগুলো পড়েছে। তো আমি কি করেছি, যেহেতু সেগুলো পিওর হিন্দিতে ছিল, আমি সেগুলোকে কনভার্ট করে বাংলা আর ইংলিশে নিয়ে তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে? চলো কি বলছি দেখো। কোনো অধাতু কক্ষ তাপমাত্রায়, কোন অধাতু কক্ষ তাপমাত্রা, আচ্ছা মানে রুম টেম্পারেচারে, ঠিক আছে, রুম টেম্পারেচারে তরল থাকে। তো আমরা জানি অধাতু একটাই আছে যেটা রুম টেম্পারেচারে তরল থাকে, সেটা হচ্ছে ব্রোমিন। আর ধাতু বললে কী হতো তোমাদের, এইচজি বা পারদ হতো। ঠিক আছে? এইচজি বা কী হতো তোমাদের, পারদ হতো। ওকে। আর হাতের তালুতে রাখলে গলে যায় এমন ধাতু কি, হাতের তালু রাখলেই গলে যায় এমন ধাতু কি, সেটা হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে? গ্যালিয়াম হচ্ছে এমন ধাতু, এটা কিন্তু ধাতু। ঠিক আছে? গলে যায়, হাতের তালুতেই গলে যায়, তালুতে গলে যায়, গ্যালিয়াম সেটা হচ্ছে ধাতু, সেটা হচ্ছে কি তোমাদের গ্যালিয়াম। ঠিক আছে? এবার দেখো এরকম টাইপের তোমাদের জিকে বেসড সায়েন্সের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এগুলো বেসিক্যালি জিকে বেসডই প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো একটু করে যেও, কারণ এগুলো হচ্ছে ইনফরমেশন বেসড কোশ্চেন্স। পরেরটা চলো কি বলেছে দেখো। বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্টলি এন্টার্স ব্লাড স্ট্রিম। কী কী আছে, পিত্তরস আছে মানে বাইল জুস, আমাশয় রস আছে, লালা এবং অ্যাডনাইল আছে। দেখো মনে রাখবে যে এই যে কটা রস এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে কটা রস বলা হয়েছে, আমাশয় মানে হচ্ছে গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে? এই যে গ্যাস্ট্রিক জুস এখানে ইংলিশটা দেওয়া আছে। এই যে রসগুলো বলা হয়েছে এবং লালা রস, ঠিক আছে, এরা হচ্ছে নালিকাবাহী হয়। ঠিক আছে? এরা হচ্ছে কি হয়, নালিকাবাহী হয়, নালিকাবাহী। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো বলো। এরা হচ্ছে নালিকাবাহী হয়। ওকে। কিন্তু তোমাদের যে এই যে অ্যাড্রেনালিন, এটা কোথা থেকে খরিত হয়, তোমরা জানো যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হয়। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে অ্যাড্রেনালিন খরিত হয়, এই এটা কিন্তু একটা হরমোন। আর হরমোন কিন্তু ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে আসতে পারে, অর্থাৎ ব্লাডে আসতে পারে, ডাইরেক্ট ব্লাডে আসতে পারে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, অ্যাড্রেনালিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। তোমরা সায়েন্সে দুটো কথা পড়েছো, একটা হচ্ছে ডাক্টেড গ্ল্যান্ড, একটা হচ্ছে কি ডাক্টেড, আর দুই হচ্ছে ডাক্টলেস। ডাক্টেড যে গ্ল্যান্ডগুলো হয় তারা এই ধরনের উৎসেচক ক্ষরণ করে, এবং সেগুলো নালিকার মাধ্যমে কি হয়, তোমাদের নালিকাবাহী পথে কি হয়, ব্লাড স্ট্রিমে আসে। ঠিক আছে? নালিকাবাহী পথে কি হয়, ব্লাড স্ট্রিমে আসে। কিন্তু ডাক্টলেস যে গ্ল্যান্ডগুলো হয় তাদের কোনো নালিকা থাকে না। ডাক্ট শব্দের অর্থ হচ্ছে নালিকা, ফলে তারা ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে আসতে পারে, ব্লাড স্ট্রিমে আসতে পারে। ঠিক আছে? সো যেমন অগ্নাশয় হচ্ছে এমন একটা গ্রন্থি যেটা ডাক্টেড এবং ডাক্টলেস দুই আকারেই কাজ করে, নালিকাহীন এবং নালিকা আছে এমন দুই আকারে কাজ করে। এই জন্য একে বলা হয় মিশ্র গ্রন্থি। কী বলা হয় একে, মিশ্র গ্রন্থি। যেমন এ তোমাদের হরমোনও ক্ষরণ করতে পারে, আবার এই ধরনের রসও ক্ষরণ করে, যাকে বলা হয় প্যানক্রিয়াটিক রস বা অগ্নাশয় রস। ঠিক আছে? সেটার নাম হচ্ছে কি, অগ্নাশয়। এটা দিয়ে পরবর্তী শিফটে হয়তো প্রশ্ন পড়ে গেল, তো সেই জন্য আমি তোমাদের জন্য এখান থেকে বলে দিলাম, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? চলো পরেরটাতে। আচ্ছা, আর একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে মনে রাখবে এই যে নালিকাবাহী যেগুলো, অর্থাৎ যেগুলোতে নালিকা থাকে, এরা কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড হয়, বহিঃক্ষরা গ্রন্থি। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় এক্সোক্রাইন। ঠিক আছে? এক্সোক্রাইন। ঠিক আছে? আর যে হরমোন হয়, এই হরমোন কিন্তু এন্ডোক্রাইন গ্রন্থির মাধ্যমে খরিত হয়, এন্ডোক্রাইন। এদেরকে বাংলায় বলা হয় অন্তঃক্ষরা। ঠিক আছে? অন্তঃক্ষরা। যেমন পিটুইটারি আছে, যেমন তোমাদের থাইরয়েড আছে, যা যা তুমি হরমোন ক্ষরণকারী গ্রন্থি পাবে সেগুলো সব কিন্তু এন্ডোক্রাইন। মিশ্র গ্রন্থি কাকে বলা হয়, যেটা
এবং এন্ডো অর্থাৎ অন্ত এবং বহি দুটো খরা হিসাবেই কাজ করে, তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। যেমন এখানে অগ্নাশয়, অগ্নাশয় থেকে তোমরা জানো যে গ্লুকাগন, তারপর তোমাদের খরিত হয় হচ্ছে ইনসুলিন, এই হরমোনগুলো খরিত হয়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং কনসেপচুয়াল কোশ্চেন্স, আগেরগুলোর মতো জিকে বেসড নয়। বলছে চলমান অবস্থায় একজন সাইকেল আরোহী একটি আপেল ছুঁড়লে সেটি কোন দিকে যাবে। দেখো চলমান অবস্থায় মানে মনে রাখবে যখনই তুমি আপেলকে ছুটছো, ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে, ধরো তুমি একটা আপেলকে ছুটছো এবং সাইকেল আরোহী ধরো এই পথের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তখন এর যে ট্যানজেন্ট হয়, এই যে বৃত্ত, এই বৃত্তের যে ট্যানজেন্ট হয়, সেই ট্যানজেন্ট পথে কিন্তু আপেল ছিটকে যাবে। আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো বলো। দেখো একটা সাইকেলের গতি কিন্তু স্ট্রেট হয় না, এটা মনে রাখতে হবে। ধরো একটা সাইকেলের গতি কী হচ্ছে, এরকমভাবে চলছে, সে সাইকেলটা ধরো এরকমভাবে চলছে, বক্ররেখায় চলছে, সাইকেল তো গতি স্ট্রেট হয় না, এটুকু 100% শিওর। ঠিক আছে, তো তুমি যদি এই পয়েন্টে একটা সাইকেল ধরো, এই পয়েন্টে তুমি অবস্থান করছো, তুমি ধরো তারপর এই পয়েন্টে অবস্থান করছো, তুমি ধরো তারপর এই পয়েন্টে অবস্থান করছো, এই পয়েন্টে অবস্থান করছো, এই পয়েন্টে অবস্থান করছো, এই পয়েন্টে, এই প্রত্যেকটা যে পয়েন্ট দিচ্ছি এগুলো হচ্ছে এক একটা তোমার সাইকেলের অবস্থান। ঠিক আছে, তো তুমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছো, তখন যদি আপেলটাকে ছোড়ো তখন আপেলটা এই দিকে যাবে। তুমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে আপেলটাকে ছোড়ো তখন আপেলটা এই দিকে যাবে। তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে ছোড়ো আপেলটা এই দিকে যাবে। এই পয়েন্টে দাঁড়িয়ে ছিল আপেলটা এদিকে যাবে, এই পয়েন্টে দাঁড়িয়ে ছিল আপেলটা এদিকে যাবে, এই পয়েন্টে দাঁড়িয়ে ছিল আপেলটা এদিকে যাবে। তার মানে ভাবো এই জায়গায় যদি আমরা সার্কেল তৈরি করি, এই জায়গায় যদি আমি একটা কাল্পনিক বৃত্ত তৈরি করি, তাহলে বৃত্তের নিরিখে আপেলটা কিন্তু এর ট্যানজেন্ট বা স্পর্শকের নিরিখে কিন্তু যেদিকে স্পর্শক বলছে সেই দিকে কিন্তু এ থ্রো হবে, অর্থাৎ আপেলটা ছুঁড়লে এদিকে গিয়ে পড়বে। এখানে যদি আমি আর একটা সার্কেল এখানে আঁকি, যদি এখানে আমি আরেকটা সার্কেল আঁকি এই টিকটার নিরিখে, তখন আপেলটা এদিকে যাবে। এখানে যদি আমি আরেকটা সার্কেল, আপেলটা এদিকে যাবে। অর্থাৎ মনে রাখবে অলওয়েজ যে আমাদের গতির যে পথ আছে সেটাকে যদি এটা বৃত্ত ধরে নাও, তার স্পর্শকের দিকেই আপেল থ্রো হয়। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা বৃত্তকে ধরে নিলে তার স্পর্শক যেদিকে পয়েন্ট করবে সেই দিকে আপেল থ্রো হবে। ঠিক আছে, এবং এই স্পর্শকের সঙ্গে রেডিয়াসের একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে থাকে। ঠিক আছে, এবং এটা শুধু ফিজিক্স নয়, ম্যাথেও এটা হয়। মনে রাখবে অলওয়েজ যে রেডিয়াসের সঙ্গে অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে স্পর্শবিন্দুতে স্পর্শক 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে অলওয়েজ। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে, যে এখানে কোথায় আছে, কোথায়, এই যে অ্যালং দ্য ট্যানজেন্ট, স্পর্শরেখার দিকেই এটা যাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা হচ্ছে বৃত্তাকার, সুষম বৃত্তাকার গতিতে এই জিনিসটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, সূক্ষ্মদর্শীতে কোষ দেখলে সর্বদা কি দেখা যায়। সূক্ষ্মদর্শী মানে হচ্ছে মাইক্রোস্কোপ। ঠিক আছে, তুমি যদি একটা মাইক্রোস্কোপের তলায়, ঠিক আছে, তুমি যদি একটা মাইক্রোস্কোপের তলায় তুমি যদি একটা কোষকে দেখো, তাহলে তুমি কেমন দেখবে। ঠিক আছে, দেখো তুমি যদি একটা মাইক্রোস্কোপের তলায় তুমি কোষকে দেখো, ঠিক আছে, এখানে বলছে সর্বদা ভিজিবল কী হয়। এখন কোষটা যদি প্রাণীকোষ হয়, তাহলে তুমি সেই কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর দেখতে পাবে না। এই প্রথমটা হচ্ছে কোষ প্রাচীর। কোষটা প্রাণীকোষ হলে তুমি কোনো কোষ প্রাচীর দেখতে পাবে না, কিন্তু কোষ পর্দা ডেফিনেটলি দেখতে পাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা জিনিস, তুমি যদি উদ্ভিদ কোষকে দেখো, এই জায়গায় প্রাণীকোষ না নিয়ে তুমি যদি এখানে উদ্ভিদ কোষকে নাও না, প্রাণীকোষকে না নিয়ে তুমি যদি এখানে উদ্ভিদ কোষকে নাও, হয়তো উদ্ভিদ কোষ এই ব্যাপারটা একটু কেটে গেছে, বাট দেখো তোমরা কোষ প্রাচীরও দেখতে পাবে, কোষ পর্দাও দেখতে পাবে, মানে এখানে দুটোই তুমি দেখতে পাবে, ঠিক উদ্ভিদের ক্ষেত্রে। তার মানে ভাবো তুমি যদি প্রাণী কোষকে নাও তুমি কোষ পর্দাও দেখতে পাবে, উদ্ভিদ কোষ নিলেও তুমি কোষ পর্দা দেখতে পাবে, তাহলে অলওয়েজ ভিজিবল কোনটা হচ্ছে? কোষ পর্দা, এটা তো গ্যারেন্টি। এবার এখানে কি কি বলেছে দেখো, এখানে বলেছে যে মাইটোকন্ড্রিয়া, সেল মেমব্রেন, ক্রোমোজোম, কেন্দ্রক, কিন্তু সর্বদা কোনটা দেখতে পাবে তুমি? সেল মেমব্রেন অবশ্যই দেখতে পাবে। সেল মেমব্রেন তুমি কিন্তু অবশ্যই দেখতে পাবে। এখানে অপশানগুলো আরেকটু অন্যভাবে দেওয়ার দরকার ছিল। তোমরা বলো স্যার ক্রোমোজোমকে আমরা দেখতে পাবো, দেখো অলওয়েজ ক্রোমোজোমকে দেখা যায় না। তোমরা বললে কেন? কারণ দেখো যখন কোষ বিভাজিত হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, যখন কোষ বিভাজিত হচ্ছে তখন ক্রোমোজোমগুলো ক্রোমোজোম আকারে অবস্থান করে। ক্রোমোজোমগুলো কী আকারে অবস্থান করে? ক্রোমোজোম আকারে অবস্থান করে। ঠিক আছে, যখন কোষ কী হচ্ছে? বিভাজিত, তখন এরা কী আকারে অবস্থান করে? ক্রোমোজোম আকারে অবস্থান করে। কিন্তু যখন বিভাজিত হচ্ছে না,
তখন এরা কিন্তু অবস্থান করে ক্রোমাটিন আকারে। কী আকারে অবস্থান করে? ক্রোমাটিন আকারে। সেই জন্য সবসময় যে ক্রোমোজোম দেখা যাবে তেমনটা নয়, এটা একটু মাথা রাখবে, এই ইম্পর্টেন্ট এগুলো। তবে নিউক্লিয়াসকে দেখা যায় মাইটোকন্ড্রিয়াকেও দেখা যায়, ঠিক আছে, কিন্তু সেল মেমব্রেনকে অলওয়েজ দেখা যাবে, এটা মনে রাখবে। কারণ উদ্ভিদ কোষে কিন্তু, প্রাণী কোষে কিন্তু সেল মেমব্রেনকে দেখা যায়, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীরকে দেখা যাবে না। তো এখানে অপশানগুলো আরেকটু ভালো করে দেওয়ার দরকার ছিল, হয়তো অপশানে কিছু গণ্ডগোল আছে। মাইটোকন্ড্রিয়া, কেন্দ্রক বা নিউক্লিয়াসকেও দেখা যায়, ঠিক আছে। এই এ, সি আর ডি তিনটেকেই দেখা যায়। বিকে অলওয়েজ দেখা যাবে, এ বি, দেখো এক মিনিট বলি, এ বি আর ডিকে অবশ্যই দেখা যাবে। একে দেখা যাবে, বিকে দেখা যাবে আর ডিকে দেখা যাবে, সিকে দেখা দিতে নাও পারে। এবং এই জায়গায় আরেকটা অপশানে কোষ প্রাচীর অপশানটা থাকলে ভালো হতো। কোষ প্রাচীরকেও কিন্তু সবসময় দেখা যাবে না, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর দেখা যায় না। বোঝাতে পারলাম? তো অ্যান্সার তোমাদের কিন্তু এখানে যে পারপোসে অ্যান্সারটা দেওয়া হয়েছিল সেখানে সেল মেমব্রেন অ্যান্সার হওয়া উচিত, তবে এই অপশান ছিল না আমার যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে স্থিতিজ শক্তি কোনো কিছুর ওপর কোন কিছুর উপর নির্ভর করে? অন হোয়াট ডাজ, আচ্ছা স্থিতিশক্তি কোনটির উপর নির্ভর করে বলি ভালো হতো, এই বাংলা করতে গেলে সমস্যা হয়। ঠিক আছে, তো স্থিতিশক্তি কোনটির উপর নির্ভর করে এবার তোমার ধরে নিও। তো কোনটির উপর নির্ভর করে? দেখো, স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সমান কি? এ মাস ইন্টু জি ইন্টু হাইট। সো মাসের উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে এবং হাইটের উপর নির্ভর করে। ঠিক আছে, তো কী হবে? অন বোথ মাস অ্যান্ড হাইট। আর জি তো তোমাদের কনস্ট্যান্ট, সো ডেফিনেটলি ভর ও উচ্চতা উভয়ের উপরই কিন্তু নির্ভর করে স্থিতিশক্তি। ক্লিয়ার হয়েছে? তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চল নেক্সট পরেরটা। পরের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোম কাজ করে? দেখো, আমরা জানি আমাদের টোটাল বডিতে 46টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23 জোড়া, 23 পেয়ার। ঠিক আছে, 46টি। এই 23 পেয়ারের মধ্যে দুটো পার্টে ভাগ থাকে। একটা হচ্ছে 44টি, যাকে আমরা অনেক সময় 22 জোড়া বলি, 22 পেয়ার। এরা হচ্ছে দেহজ ক্রোমোজোম বা অটোজোম। আর বাকি থাকেও তোমাদের হচ্ছে কি, দুটি ক্রোমোজোম, কারণ টোটাল 46 মানে 1 পেয়ার। ঠিক আছে, 1 পেয়ার, পেয়ার বললে 1 পেয়ার মানে দুটো। যেমন 23 পেয়ার মানে 46, তেমন 44টি মানে হচ্ছে 22 পেয়ার, আর দুটি মানে হচ্ছে 1 পেয়ার, যা হবে তার হাফ হয়ে যাবে। এই যে তোমাদের এই দুটি ক্রোমোজোমই তোমাদের ইম্পর্টেন্ট, মানে 1 পেয়ার ক্রোমোজোম ইম্পর্টেন্ট, কারণ এই ক্রোমোজোমগুলোকেই সেক্স ক্রোমোজোম বলা হয়, এবং এরাই কিন্তু বংশ নির্ধারক মানে লিঙ্গ নির্ধারণ করে। অর্থাৎ এক্স ক্রোমোজোম এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর XY ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে। এটা হচ্ছে ফর ফিমেল, দিস ইজ ফর মেল। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? দেখো, কোন ক্রোমোজোম কাজ করে এখানে? সেক্স ক্রোমোজোম কাজ করে, যেটা হচ্ছে তোমাদের দুটি, মানে 1 পেয়ার। এখানে কী হবে? 1 ক্রোমোজোম হবে না, 1 পেয়ার ক্রোমোজোম হওয়া উচিত। ঠিক আছে, 1 পেয়ার ক্রোমোজোম হওয়া উচিত, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1 পেয়ার ক্রোমোজোম, নট 1 পেয়ার ক্রোমোজোম হলে কারেক্ট অ্যান্সার হবে, কারণ সেক্স ক্রোমোজোমগুলি কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা তো 1 পেয়ার কেন? দেখো কী হয়, এক্সের সঙ্গে যখন এক্স অ্যাটাচ হবে, বলে দিই একটুখানি, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এক্সের সঙ্গে যখন এক্স অ্যাটাচ হবে তখন এক্স এক্স তৈরি করবে, এই এক্সের সঙ্গে যখন এই এক্স অ্যাটাচ হবে তখন এক্স এক্স তৈরি করবে। কিন্তু এই এক্সের সঙ্গে ওয়াই অ্যাটাচ হবে, এই এক্সের সঙ্গে যদি ওয়াই অ্যাটাচ হয় তখন এক্স ওয়াই তৈরি করবে। সিমিলারলি এই এক্সের সঙ্গে যদি ওয়াই অ্যাটাচ হয় তাহলে এক্স ওয়াই তৈরি করবে। তাহলে দুটো পেয়ার কাজে লাগছে কি লাগছে না? লাগছে। সেই জন্য আমাদের অ্যান্সার কিন্তু 1 পেয়ার অফ ক্রোমোজোম হবে। এটা 13 নম্বর, এটা 13 পেয়ার হবে। এখানে সব পেয়ার দিয়েছিল, পেয়ার, এখানেও ছিল তোমাদের পেয়ার। ঠিক আছে, তো এইটা অ্যান্সার আমাদের এইটা হবে, 1 পেয়ার অফ ক্রোমোজোম, 1 পেয়ার। এগুলো ইংলিশে তোমরা পেয়ার ধরে নিও, 18 পেয়ার, 13 পেয়ার, ঠিক আছে, 21 পেয়ার। চলো পরেরটা। পরের প্রশ্ন, একটি বস্তুতে চূড়ান্ত বেগ 54 কিলোমিটার পার আওয়ার, সেটি যদি 150 মিটার অতিক্রম করে তাহলে তার ত্বরণ কত হবে? ঠিক আছে, চূড়ান্ত বেগ বলেছে 54 কিলোমিটার পার আওয়ার, ইংলিশটা পড়ি কারণ বাংলাতে এই কোশ্চেনগুলো বোঝা যায় না। ইফ দ্য ফাইনাল স্পিড অফ আচ্ছা ফাইনাল স্পিড মানে ভি ইজ দ্য ভেলোসিটি, ভি, ঠিক আছে, ইট কভার্স এত, হোয়াট উইল বি অ্যাক্সিলারেশন। তো ধরে নিচ্ছি, দেখো ইউ যখন কিছু বলা নেই, আমরা ইউ ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি, কারণ স্থির অবস্থা থেকে ধরে নেবো আমরা। ঠিক আছে, তো আমরা জানি যে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন দেখো, আমাদের এখানে 2 তো 2, এ আমাদের বার করতে বলেছে, ত্বরণ বার করতে বলেছে, এস আমাদের কী বলেছে 150 মিটার, আর ভি স্কোয়ার আমাদের 54 ইন্টু 54, কারণ ইউ তো আমাদের কিছু নেই, এই অপশান বার করলেই বেরিয়ে যাবে অ্যান্সার, হওয়া উচিত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে এটাকে কাটো,
তো এটা তোমাদের কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 2 7 14, 87 হবে। ইয়েস। ফার্দার যদি 2 দিয়ে কাটো এটা হচ্ছে তোমাদের 30, আর এখানে আবার তোমাদের কত হচ্ছে 27। ফার্দার তোমাদের 3 দিয়ে কাটো এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত হচ্ছে তোমাদের 9। এই যাবে, এর মান তোমাদের আসছে হচ্ছে 9 × 27/10। ঠিক করলাম তো? 3 10 কে 30, 3 9 27। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 7 9 63। তো 3 দিয়ে তো কোনো অপশান নেই এখানে, 3 দিয়ে তো কোনো অপশান নেই। মিটার পার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ারে ছিল, দেখেছো তো? তার মানে এখানে একটা কাজ করতে হবে আমাকে, এখানে আমাদের একটা 5-এর 18কে গুণ করতে হবে। মানে এই জায়গাতেও আমাদের একটা 5-এর 18 গুণ হবে, তাহলে ভ্যালু কমে যাবে। 5 দিয়ে এটাকে কাটো 2, 9 দিয়ে এটাকে কাটো 2। তো এখানে অ্যান্সার আসবে তোমাদের 27/4, এইটা আমাদের অ্যান্সার আসবে। এটা কিলোমিটার পার আওয়ারে ছিল না, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হয়, এটাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এটা তোমরা টাইম স্পিড ডিস্টেন্সে পড়েছো, এই 5-এর 18 দিয়ে গুণটা আমি করিনি। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আরেকটা 5-এর 18 দিয়ে গুণ হবে। তোমরা বললো কেন? কারণ দেখো এখানে বেসিক্যালি ভি স্কোয়ার ছিল, তো 2 54 ছিল, 2 54কেই 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। মানে এখানে আরও কাটাকুটি যাবে, মানে আরও ছোটো হয়ে যাবে, ওই জন্য ভ্যালুগুলো এত কম দিয়েছে, বিশাল কম দিয়েছে দেখতে পাচ্ছ ভ্যালুগুলো। কেন বলো তো? এই কারণে এখানে আরও একটা 5-এর 18 গুণ হবে। তো আমি এখানে আর একটা 5-এর 18 এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 2 54 আছে, সেখানে আরও গুণ হবে তোমাদের। এখানে নিচে 2 আছে, থাকলো, এখানে আরও কাটাকুটি যাবে। দেখো 9 2 18, 3 9 27। তো উপরে তোমাদের যাবে হবে হচ্ছে 5 3 15, আর নিচে তোমাদের হবে হচ্ছে 2 2 4, 4 2 8, এইটা আমাদের হবে। তো 8 1 8, দেখতে পাচ্ছ 7, 7 7 মানে তো 70। কিছু ভুল হচ্ছে নাকি? 5 3 15, চলো আরেকবার ক্যালকুলেট করি, এখানে কোনোভাবে কোনো মিস্টেক হয়েছে। 1 মিনিট দাঁড়াও, চলো একবার ফার্দার করা যাক। 2 × এ মানে কত সেটা আমাদের বার করতে বলেছে, এস মানে কত 150 × ভি স্কোয়ার। দেখো এখানে আমি করে নিচ্ছি, 54কে 5-এর 18 দিয়ে গুণ করলে হয় 18, দিয়ে 54কে কাটলে হয় তোমাদের 3, 3 8 54, 3 5 15। তার মানে এর যে ভ্যালু বেরোবে মিটার পার সেকেন্ডে সেটা হবে 15 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে তোমাদের কী হবে, 15 × 15 হবে। কেন? কারণ দেখো ইউ তো তোমাদের 0, ইউ এর মান তো 0, সো না বসানো যা না বসানো তাই। এবার ক্যালকুলেট করো, দেখো ইজি হয়ে যাবে। এটাকে এটা দিয়ে কাটছো, তোমাদের এখানে 10 আসছে, 10 দিয়ে এটা, তার মানে তোমাদের আসছে হচ্ছে 3, এখানে আসছে তোমাদের 2। তার মানে এর মান তোমাদের কী হবে, 3/4 হবে। 3/4 মানে হচ্ছে 0.75। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অথবা আগেরবার আমাদের ক্যালকুলেশনে আমার মিস্টেক হচ্ছিল। ঠিক আছে, তো 0.75 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, যদি বৈদ্যুতিক ধারা দ্বিগুণ করা হয় এবং রোধ যদি স্থির থাকে তাহলে শক্তির ওপর কী এফেক্ট পড়বে? শক্তি মানে কি, পাওয়ারের কথা বলছে? হ্যাঁ, দেখো শক্তি মানে কি পাওয়ার, সেটা একবার জেনে নেবে। দেখো পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? পাওয়ারের ফর্মুলা এখানে দেখো, বৈদ্যুতিক ধারাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে আমরা জানি পাওয়ারের যে ফর্মুলা আছে তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু I² × R। পাওয়ার ইকুয়াল টু কী হয়, I² × R। তো প্রথমে পাওয়ার কত ছিল, P1 কত ছিল, I², এখানে 1 দিচ্ছি, আর আমরা 1 দিচ্ছি। ঠিক আছে, এই আমাদের ছিল। পরে পাওয়ার 2 কী হয়ে গেছে, পরে পাওয়ার 2 হয়ে গেছে, দেখো আই তোমাদের দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এটা হয়ে গেছে 2I। এখন কী হয়ে গেছে, এটা 2I। ঠিক আছে, তার স্কোয়ার, কিন্তু আর তোমাদের দ্বিগুণ হয়নি, একই আছে, সেম আছে। এটা তোমাদের কী চলে আসছে, এটা তোমাদের চলে আসছে দেখো 4I² × R1 চলে আসছে। এটাকে তোমরা আই ধরে নাও। ঠিক আছে, I1 দরকার নেই, এটাকে আই ধরে নাও, কারণ এটা আই, এটা 2I, তাহলে মিটে গেল। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে ছিল I² × R1, এখানে হচ্ছে 4I² × R1। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 4 গুণ হয়ে গেছে, এটা আর 4 গুণ দেখো এখানে রয়েছে। এইটাকে যদি ব্র্যাকেটে পুরে দাও, বেটার বুঝতে পারবে কী করে। এটাকে তুমি যদি ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট, দেখো এটাই এখানে আছে কিন্তু 4 গুণ এখানে রয়েছে। তো কারেক্ট আনসার কী হবে, শক্তি 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, C2H5OH এর রাসায়নিক নাম কি? দেখো এক তো OH রয়েছে, তো ডেফিনেটলি এটা অ্যালকোহল, এটুকু শিওর। আর নিচে দেখো সবকটাই নোল দিয়ে দেওয়া রয়েছে। অ্যালকোহলের যে লাস্টে নোল থাকে সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, এবার মিথ হবে না, ইথ হবে না, প্রপ হবে না, কি হবে? তো দেখো এখানে ইথানলও আছে, এটা অ্যান্সার নয়। ঠিক আছে, এটা অ্যালডেহাইড, এল থাকা মানে অ্যালডেহাইড। ঠিক আছে, এটা অ্যালডেহাইড, এটা অ্যান্সার নয়। ঠিক আছে, এল মানে হচ্ছে লাস্টে এল থাকা মানে হচ্ছে এটা অ্যালডেহাইড। ঠিক আছে, এই অ্যালডেহাইড। অ্যান্সার কী হবে? অ্যান্সার তোমাদের হবে হচ্ছে ইথানল হবে, এইটা অ্যান্সার হবে। কেন? কারণ দেখো C2 আছে তাই। কারণ জানি কার্বন যখন দুটো তখন আমরা তাকে ইথ বলি, কার্বন দুটো হলে তাকে আমরা কি বলি, তাকে আমরা ইথ বলি। যদিও এটা সর্বত্র যে খাটবে তা কিন্তু নয়,
ঠিক আছে, এর ব্যতিক্রমও প্রচুর আছে, কারণ জৈব রসায়ন পুরোপুরি ব্যতিক্রমে ভরা। তো কার্বন দুটো হলে তাকে আমরা কী বলি? ইথ বলি। কার্বন তিনটে হলে তাকে আমরা প্রপ বলি। কার্বন একটা হলে তাকে আমরা মিথ বলি। এখানে কার্বন কটা আছে? দুটো, সেখানে অ্যান্সার কী হবে? ইথানল। চলো পরেরটা। তোমাদের বলেছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে CO2, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের এক একটার হচ্ছে 16, 16 ইন্টু 2 করো, অ্যান্সার বেরিয়ে। এটা রিপিটেড কোশ্চেন্স। তো 12 প্লাস 32 তোমাদের কী হবে? 4, 3 আর 1 4, সো অ্যান্সার উইল বি 44। হলো ক্লিয়ার? চলো পরেরটাতে। ওকে, পরের প্রশ্ন দেখো, এটা 5 দাগ ধরো না, এটা 5 নম্বর স্লাইড ছিল, আমি এটা চেঞ্জ করে দিয়েছি। একটু ছোটো হয়ে গেছে কারণ তোমাদের পরপর নিচের দিকে অপশানগুলো রাখতে হচ্ছে, ইংলিশ রাখতে হচ্ছে বলে এটা একটু ছোটো হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের ফন্টগুলো। তো বলছে যখন একটি বলকে ঊর্ধ্বমুখে ছোড়া হয় তখন কি ঘটে? দেখো, একটা বলকে যখন তুমি ঊর্ধ্বমুখে ছুড়বে তখন কি ঘটবে? ডেফিনেটলি বলটার সরি চলো এটাকে উল্টোটা নি। হ্যাঁ, তখন কি ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে বলটা একদম উপরে উঠতে থাকবে। নিচে তোমাদের কি থাকবে? নিচে তোমাদের গতিশক্তি আর স্থিতিশক্তি কেই আর পি। প্রাথমিক অবস্থায় যখন বলটা স্থির অবস্থায় মাটির উপর আছে তখন দুটোরই পজিশান এখানে জিরো হবে। এটাও জিরো, এটাও জিরো, এটা বল, ঠিক আছে, দুটোই পজিশান জিরো হবে। যখন ওকে একটা বেগ দিয়ে ছোঁড়া হবে তখন কী হবে? ওর কাইনেটিক এনার্জি সর্বোচ্চ হবে। কারণ তুমি যখন ওপরে একটা বলকে ছুটছো তখন নির্ঘাত তাকে কোনো বেগ দিতে হবে, নাহলে বলটা উপরে উঠবে কী করে? ঠিক আছে, বল প্রয়োগ করলে তবেই তো বল উপরে উঠবে, তার মানে কাইনেটিক এনার্জি সমেত উঠবে। যখন এই কাইনেটিক এনার্জি সমেত উঠবে তখন কী হবে? কেই সর্বোচ্চ থাকবে এই পয়েন্টে, যেই তুমি ছুঁড়লে কেই সর্বোচ্চ। কিন্তু যত ওপরে উঠতে আরম্ভ করবে তত কী হবে? কেই কমতে থাকবে আর পি বাড়তে থাকবে। তোমরা বলে পি কেন বাড়তে থাকবে? কারণ পি হাইটের সঙ্গে সমানুপাতিক হয়। তো হাইট যত বাড়বে পি তত বাড়বে। এই যে পয়েন্ট, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই জায়গায় কেই হয়ে যাবে তোমাদের জিরো আর পি হবে ম্যাক্সিমাম। পি হবে তোমাদের কি? ম্যাক্সিমাম, ম্যাক্স বলে লিখছি। কিন্তু এই বলটা যখন আবার নিচে পড়তে আরম্ভ করবে, ঠিক আছে, এক মিনিট একটা কাজ করি, এটা তোমাদের নিয়ে নিই। হ্যাঁ, এই বলটা তোমাদের যখন সিম্পলি নিচে পড়তে আরম্ভ করবে, ঠিক আছে, এই বলটা যখন তোমাদের কী হবে? সিম্পলি নিচে পড়বে, নিচে পড়তে আরম্ভ করলো এই বলটা। যখন এই বলটা নিচে পড়ছে তখন কী হবে? এর পি কমতে থাকবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কমতে থাকবে, কারণ হাইট কমছে। আর কেই কী হবে? কেই বাড়তে থাকবে, ঠিক আছে। মাটি টাচ করার ঠিক আগে কেই হবে ম্যাক্সিমাম, কেই হবে কি? ম্যাক্স। আর পি কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। পি কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যেই মাটি টাচ করলো তখন পি ইকুয়াল টু কেই ইকুয়াল টু জিরো হবে, অল আর জিরো হয়ে যাবে, মানে আগের অবস্থা আবার চলে আসবে, ঠিক আছে। এই তো তোমাদের বেসিক্যালি ঘটে। এখানে কি বলেছে দেখো, বলের গতি বাড়ে, দ্য স্পিড অফ দ্য বল ইনক্রিজেস না, বলের গতি উপরে যখন যাবে বলের গতি কমতে থাকবে, কারণ কাইনেটিক এনার্জি কমবে, কারণ বলের গতি কমে। তাই কাইনেটিক এনার্জি কমে কেন? কারণ কাইনেটিক এনার্জির সঙ্গে গতির সম্পর্ক সমানুপাতিক, ইভেন স্কোয়ারের সম্পর্ক সমানুপাতিক। ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে কাইনেটিক এনার্জি সম্পর্ক আমরা সবাই জানি সমানুপাতিক হয়, তাই না? এর সাথে সমানুপাতিক হয়, কিন্তু ভি কমছে সো কাইনেটিক এনার্জি কমে যাবে। তো এখানে এটা অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে বল ওপরে উঠতে উঠতে ধীরে হবে এবং সর্বোচ্চ বিন্দুতে থামে, তারপর নিচে পড়তে থাকে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর কিছু দেখারই দরকার নেই, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, নেফ্রনে প্রধানত কি ছাঁকা হয়? হোয়াট মেনলি ফিল্টার্ড? অনেক কিছু ছাঁকা হয়, কিন্তু বলছে মেনলি, মূলত কি ছাঁকা হয়, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে? ইউরিয়া এবং জল। কারণ দেখো, ইউরিয়ার সাথে ইউরিক অ্যাসিডও থাকে, ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিড মেনলি তৈরি হয়। তো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং তার সাথে প্লাস ওয়াটার, এই দুটো জিনিস এক্সট্রা ওয়াটার, ওয়াটার বলতে এক্সট্রা ওয়াটার, কারণ কিছু জল পুনঃশোষিত হয়ে যায়। তো এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ওয়াটার, এইটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। তোমাদের যদি একটু ক্লাস 10-এর বই দেখাই তাহলে বেটার বুঝতে পারবে। দেখো ক্লাস 10-এর বইতে এখানে পরিষ্কার লেখা আছে যে ইউরিয়া, ইউরিক অ্যাসিডের মতো নাইট্রোজেন ঘটিত বর্জ্য রক্ত থেকে অপসারিত হয়ে বৃক্ক দুটিতে যায়, ঠিক আছে। এবং যেমন করে ফুসফুস যেমন করে CO2কে অপসারিত করে, ঠিক সেরকমভাবেই এটা ঘটে। এবং নিচে আরও একটা জিনিস লেখা আছে, সেটা মনে রাখবে, অতিরিক্ত জল যেটা আছে সেটাও কিন্তু এখানে মানে কিছুটা পুনঃশোষিত হয়, আর কিছু জল তোমাদের কী হয়? বেরিয়ে যায়, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ওখানে যেটা লেখা আছে। চলো পরেরটাতে। দেখো এখানে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, ব্লিচিং পাউডারের নামও দেয়নি, বাট এই প্রশ্নটাকে এইভাবে দিয়েছে। তো আমরা সবাই জানি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে CaOH2, তার সঙ্গে যখন আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তখন উৎপন্ন হয় ব্লিচিং পাউডার CaOCl2। এটা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড লিখলাম, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড লিখলে ঠিক এরকম হবে না, ঠিক আছে। প্লাস তোমাদের কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ব্লিচিং পাউডার, ঠিক আছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই পার্টটাই হচ্ছে ব্লিচিং পাউডার।
এটা কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড আকারে আমি ব্লিচিং পাউডারকে লিখছি। ঠিক আছে, ক্যালসিয়াম কী আকারে লিখছি? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড আকারে আমি ব্লিচিং পাউডারকে লিখছি। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আকারেও কিন্তু ব্লিচিং পাউডারকে লেখা যায়। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে হাইপোক্লোরাইডকে কেমন করে লেখা যায় একটু বলে দিই। CaOCl2 এই আকারে হাইপোক্লোরাইডকে লেখা যায়। এটাকে আমরা বলবো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, হাইপোক্লোরাইড। আর এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। এটা হচ্ছে কি? অক্সিক্লোরাইড। সবই ক্যালসিয়াম, কারণ সি এ রয়েছে। ঠিক আছে, অক্সিক্লোরাইড, এটা মনে রাখবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলছে একজন ব্যক্তি আছে যে অবতল দর্পণকে তোমাদের কী আকারে ব্যবহার করে? শেভিং মিরর আকারে ব্যবহার করে। ঠিক আছে, অবতল দর্পণকে কী আকারে ব্যবহার করছে? সে শেভিং মিরর আকারে ব্যবহার করছে। তো বলছে দেখো, শেভিং মিররে মনে রাখতে হবে চিত্রকে বড় হতে হয়। এক, অবতল দর্পণকে ব্যবহার করছে কিন্তু, তো চিত্রকে বড় হতে হবে কারণ শেভিং মিররে, আর সোজা চিত্রকে দেখানো যেতে হবে। তার মানে একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হতে হবে অবতল দর্পণে। তো অসৎ বিম্ব তৈরি হতে গেলে, ঠিক আছে, অসৎ বিম্ব তৈরি হতে গেলে সেটাকে পি আর এফের মাঝখানে কোথাও রাখতে হবে। পি আর এফের মাঝখানে কোথাও এরকম জায়গায় কোথাও অবতল দর্পণে সেই বস্তুকে রাখতে হবে। মানে তোমার মুখটাকে এমনভাবে রাখতে হবে যেন সেটা পি আর এফের মাঝখানে থাকে। ঠিক আছে, তো হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য ইমেজ? ডেফিনেটলি নেচার অফ দ্য ইমেজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড লার্জ হবে। তো অ্যান্সার উইল বি দিস। পরেরটা চলো, কি বলেছে? গ্যাস অণু সম্পর্কে সঠিক বাক্য কোনটা? হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট মলিকিউলস অফ গ্যাস ইজ কারেক্ট? গ্যাস চলে কিন্তু কঠিন তরলে নয়। দে মুভ ইন গ্যাসেস বাট নট ইন সলিডস। তিন অবস্থাতেই ক্রমাগত গ্যাসের অণুগুলো স্থির থাকে। আচ্ছা, তার মানে গ্যাসের অণুগুলো সম্পর্কে, তার মানে গ্যাসে চলে মানে অণুগুলো সম্পর্কে কি বলতে চেয়েছে? অর্থাৎ অণুগুলো কি গ্যাসে চলে কিন্তু তরল আর কঠিনে নয়? দেখো, তরলে কিন্তু গ্যাসের অণুগুলো চলতে পারে। তিন অবস্থাতেই ক্রমাগত গতিশীল হয়। রিমেন ইন কন্টিনিউয়াস মোশন না, কঠিনে গতিশীল হয় না। নেক্সট হচ্ছে তোমাদের গ্যাসের অণুগুলো স্থির থেকে, এটাও অ্যান্সার নয়। শুধু কঠিনে অণুর গতি মলিকিউল মুভ অনলি ইন সলিডস। দেখো এখানে তোমাদের একটা এক্সট্রা পার্ট এসছে, সরি ফর দ্যাট। তোমাদের বলছে যে শুধু কঠিনে অনুর্গতি, কঠিনে কিন্তু অনুর্গতি হয় না, মলিকিউলরা কঠিনে চলে না। তাই কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের এখানে? এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। গ্যাসে চলে কিন্তু কঠিন ও তরলে। মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে তরলে কী হয়, এরা ভাইব্রেট করে, চলে তা নয় অ্যাকচুয়ালি। কারণ তরলে কোনো না কোনোভাবে এরা কী হয়, এদের মধ্যে স্থান কম থাকে এবং একে অপরের সাথে লাগোয়া অবস্থায় থাকে, কিন্তু ফাঁকা স্থান থাকে প্রচুর, এবং এটা নড়লে ওটা কিন্তু নড়ে। এখানে কী হয়, ভাইব্রেট করে। কিন্তু গ্যাসের অণুগুলো কী হয়, একে অপর থেকে প্রচণ্ড দূরে থাকে। ঠিক আছে, আর কঠিনে কী হয়, এরা একদম লেগে থাকে, তিন চারটে অণু কী হয়, এরকম লাগা অবস্থায় থাকে। এই, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার আমাদের কী হবে? বেসিক্যালি অ্যান্সার হবে আমাদের দে মুভ ইন গ্যাসেস বাট নট ইন সলিড অ্যান্ড লিকুইড। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই তিনটে অপশন অনুযায়ী এটাই হচ্ছে বেটার অ্যান্সার হচ্ছে। পরেরটায় চলো। বলেছে হাইড্রোজেন কার্বনেট যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? একটা হাইড্রোজেন কার্বনেটকে নিয়ে নাও। সবচেয়ে কমন হাইড্রোজেন কার্বনেট আমরা কি জানি? NaHCO3, অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এইচ মানে বাইকার্বনেটে বলা হয়, হাইড্রোজেন কার্বনেটে বলা হয়। এর সঙ্গে যদি HCl এর বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হবে? তিনটে জিনিস উৎপন্ন হয়। দেখো, এই N এর সঙ্গে Cl অ্যাড হবে, তো NaCl উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এখনও পড়ে আছে কি? হাইড্রোজেন পড়ে আছে, H2 হচ্ছে, তার মানে জল উৎপন্ন করবে, আর এর থেকে একটা ওকে নেবে, H2O হবে। এছাড়াও দেখো কার্বন আর দুটো ও পড়ে আছে, তাহলে CO2 উৎপন্ন হবে। তাহলে কী কী উৎপন্ন হলো? একটা লবণ উৎপন্ন হলো, জল উৎপন্ন হলো, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা মনে রাখবে, এটা অলওয়েজ এটা দিয়ে প্রশ্ন আসে। তো নর্মালি আমরা জানি যে লবণ আর হাইড্রোজেন উৎপন্ন হয়, মানে লবণ আর জল উৎপন্ন হয় যখন তুমি ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া ঘটাও। কিন্তু যখন বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয় তখন লবণ জলের সাথে কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। ঠিক আছে, কীভাবে উৎপন্ন হলো আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এই হাইড্রোজেন দুটো হাইড্রোজেন করলো, এই অক্সিজেন থেকে একটা অক্সিজেন দিল, তো H2O উৎপন্ন হলো। আর দেখো তাহলে পড়ে থাকলো কি, এখানে একটা অক্সিজেন চলে গেছে, CO2 পড়ে আছে, CO2 হলো, আর Na আর Cl NaCl। ঠিক আছে, এভাবে উৎপন্ন হয়। চলো নেক্সট প্রশ্ন। অবতল দর্পণে, অবতল দর্পণে সাধারণত কেমন প্রতিচ্ছবি তৈরি হয়? হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড ইন কনকেভ মিরর? তো কনকেভ মিররে কেমন প্রতিচ্ছবি তৈরি হয়? আমরা জানি কনকেভ মিররে সৎ প্রতিচ্ছবি তৈরি হতে পারে, সৎ প্রতিবিম্ব বড় হতে পারে, ছোট হতে পারে, বা সমান আকারের হতে পারে। ঠিক আছে, আর যদি অসৎ প্রতিবিম্বের কথা বলি তাহলে অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কেমন হয়? তোমাদের বড় প্রতিবিম্ব তৈরি হয়।
তো দুটোই হতে পারে, ঠিক আছে, বাস্তব উল্টো বা আভাসী সোজা, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট, দুটোই হতে পারে, ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার হবে। দুই প্রকারেরই তৈরি হতে পারে। চলো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস স্টার এসি অ্যাওয়ার্ড 2025, ঠিক আছে, স্পোর্টস স্টার এসি অ্যাওয়ার্ড 2025-এ স্পোর্টস স্টার্স অফ দ্য ইয়ার মেল কাকে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার তোমাদের হবে হচ্ছে, কোথায় গেল পিয়ার রাজেশ, এই যে পিয়ার রাজেশ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো মেলদের তরফ থেকে পিয়ার রাজেশকে করা হয়েছে, ঠিক আছে, আর ফিমেলদের তরফ থেকে করা হয়েছে মনু ওয়াকারকে, ঠিক আছে। ইনি একজন শুটার, শুটার মানে তীরন্দাজ, ঠিক আছে। আর এই যে রাজেশ, ইনি হচ্ছেন হকি প্লেয়ার, ইনি হচ্ছেন হকি প্লেয়ার। এই ডিটেলসটা পাশে তোমাদের রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। দ্য স্পোর্টস স্টার এসি অ্যাওয়ার্ড 2025 হেল্ড ইন ফেব্রুয়ারি। কোথায় ঘটিত হয়েছিল? এটা মুম্বাইতে হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া মুম্বাইতে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে সেলিব্রেটেড ইন ইন্ডিয়ানস টপ অ্যাথলেটিক্স। পিয়ার রাজেশ হকিতে ছিলেন উনি, অ্যান্ড মনু ওয়াকার শুটিংয়ে ছিলেন। উইনিং দ্য প্রেস্টিজিয়াস স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেল অ্যান্ড ফিমেল। মেলের ক্ষেত্রে পিয়ার রাজেশ, ফিমেলের ক্ষেত্রে মনু ওয়াকার। এছাড়াও দেখো এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান চেস টিম কিন্তু ন্যাশনাল টিম অফ দ্য ইয়ার হয়েছে। আর মুম্বাই রঞ্জি টিম ক্রিকেটের, তারা হচ্ছে ক্লাব অর স্টেট টিম। অর্থাৎ যদি বলা হয় যে ক্লাব বা স্টেট, মানে ক্লাব মানে বুঝতে পারছো, ক্লাব যেমন তোমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব থাকে, কোন ক্লাব বা কোন স্টেট টিম এই স্পোর্টস স্টার এসি অ্যাওয়ার্ড জিতেছে, তাহলে অ্যান্সার হবে তোমাদের মুম্বাই রঞ্জি ট্রফি। যদি বলা হয় কোন ন্যাশনাল টিম স্পোর্টস স্টার ইয়ার অফ দ্য মানে অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার জিতেছে, তোমাদের অ্যান্সার হবে তোমাদের ইন্ডিয়ান চেস টিম, মানে হচ্ছে দাবা। নেক্সট হচ্ছে যশপাল রানা, ইনি হচ্ছেন কোচ অফ দ্য ইয়ার হয়েছেন। এবং পিভি সিন্ধু হচ্ছেন আইকন, হয়েছেন ইন্সপিরেশনাল আইকন, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলা আছে, বাট এইটুকুই ইম্পর্টেন্ট বেশি, যে কটা আমি দাগালাম। নেক্সট পরেরটা চলো। দেখো লেখাগুলো তোমাদের রাখতে গিয়ে একটু হয়তো ছোটো হচ্ছে, ঠিক আছে, বাট তোমরা একটু মানিয়ে নিও। বলেছে যে এটা 1 নম্বর তোমাদের ইয়ে ছিল, পয়েন্ট ছিল, যে এই যে কৃষ্ণা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনাল, এটা কী কারণে হয়েছিল? তোমাদের যে তামিলনাড়ু এবং তোমাদের যে অন্ধ্রপ্রদেশ, এই দুটোর মধ্যে কৃষ্ণা নদীর জল বন্টন নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল। এবং যখনই কোনো আন্তঃরাজ্য জল বন্টন নিয়ে ঝামেলা হয়, তখন সেটা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনালে যায়। এবং এই ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনালের নাম হচ্ছে কৃষ্ণা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনাল, ঠিক আছে। তো প্রশ্নটা কী এসেছিলো দেখো, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মধ্যে কৃষ্ণা জলমণ্ডল সমঝোতা ছিল 66:34, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ পাবে 66%, তেলেঙ্গানা পাবে 34%। কিন্তু বর্তমানে তেলেঙ্গানা বলেছে যে 50-50 করার জন্য। তো অ্যান্সার আমাদের কেন দাবি তুলেছে, কী দাবি তুলেছে? 50-50 করার জন্য দাবি তুলেছে, কারণ তাতে প্রবলেম হচ্ছে। কিন্তু যে অন্ধ্রপ্রদেশের যুক্তি হচ্ছে যে কৃষ্ণা বেসিনের 71% হচ্ছে তাদের রাজ্যে, সুতরাং তাদের বেশি জল পাওয়ার অধিকারী তারা। এইটা হচ্ছে তোমাদের প্রবলেম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার, একটু পড়ে নিও, এখানে ছোটো করে দেওয়া আছে, বাট পড়লে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এটা বর্তমানে কৃষ্ণা ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনালের অন্তর্গত আছে। যেমন তোমরা জানো যে কিছুদিন আগে রেলের গ্রুপ ডি পরীক্ষাও ট্রাইব্যুনালে চলে গেছিলো, ব্যাপারটা সেরকম অনেকটা, ঠিক আছে। চল নেক্সট প্রশ্ন, মহিলা হকি এশিয়া কাপ 2025-এ কোন দেশ জিতেছে? উইনার কে? অ্যান্সার তোমাদের হবে চায়না। দেখো চ্যাম্পিয়ন হয়েছে চায়না, রানার আপ হয়েছে তোমাদের ইন্ডিয়া, এবং থার্ড প্লেসে আছে হচ্ছে জাপান। তো 2025 মহিলা হকি এশিয়ান কাপ হলো এশিয়ার মহিলাদের ফিল্ড হকির মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের 11তম সংস্করণ। মানে এটা কততম খেলা? 11তম খেলা। এটা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে। অনেক সময় রেল এটাও প্রশ্ন দিচ্ছে যে কোন মাসে এটা ইভেন্ট হয়েছে, এরকম প্রশ্ন দিচ্ছে। তো তোমরা মনে রাখবে সেপ্টেম্বর মাসে হয়েছে, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। আর চীনের হাউঝৌ যে শহর আছে, তাতে গংশু ক্যানেল স্পোর্টস পার্ক, এই যে মাঠ, এই মাঠে তোমাদের এই ইভেন্টটা হয়েছে, ঠিক আছে। তো এই কটা জিনিস একটু মনে রাখতে হবে। আমি জানি মনে রাখা কঠিন, আমি তো মনে রাখতে হবে বলে বেরিয়ে যাবো, বাট মনে রাখা কঠিন ডেফিনেটলি আমি ভালো করে জানি। কিন্তু এই তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার ক্ষেত্রে মনে রাখবে, বারবার রিভিশন দিলে তবেই মনে পড়বে। তুমি কোনো টার্ম মনে তুমি রাখতে পারবে না, হবে যেটা, তুমি যখন বারবার রিভিশন দেবে, তখন এই টার্মটা দেখে তোমার মনে পড়বে, ইয়েস এটাই আমি পড়েছিলাম। মানে মনের নিচের দিকে এটা থাকে, যেই তুমি টার্মটা দেখবে তোমার মাথায় আসবে। তো এর একমাত্র ওষুধ হচ্ছে বারবার রিভিশন দেওয়া, ঠিক আছে। চল পরের প্রশ্ন, মেমোরিজ অফ মাইলস্টোন, যা ব্লু ক্রস অফ ইন্ডিয়ার 60 বছরের যাত্রা উদযাপন করে, এর লেখককে? হু আর দ্য অথর্স অফ দিস বুক? অ্যান্সার হবে তোমাদের শ্রীরাম অ্যান্ড লক্ষ্মণ।
ভি শ্রীরাম অ্যান্ড লক্ষ্মণ। দেখো এখানে বলেছে এটা কি ব্যাপারে ছিল জানো, একটা স্বেচ্ছাসেবী পশু কল্যাণ সংস্থাকে নিয়েছিল, যে কী করেছিল, ছোট ছোট একটা সংস্থা ছিল এবং পরবর্তীকালে বিশাল বড় হয়েছিল এবং বিভিন্ন পথ শিশু বা পালিত পশু, পথ পশু বা পালিত পশু তাদেরকে উদ্ধার করা, চিকিৎসা করা এবং তাদেরকে যত্ন নেওয়া, এই ব্যাপারই হচ্ছে পুরো এইটা। এবং 60 বছর ধরে এরা এখনও চলছে, 60 বছর ধরে এটা করেছে এবং তাদের যে হিস্ট্রি এই পুরোটা কিন্তু এই যে তোমাদের বইতে কিন্তু আছে, ঠিক আছে। তো ব্লু ক্রসের প্রাথমিক দিনগুলো যে সংবেদনশীল ঘটনা সেটাই কিন্তু এই বইটাতে উল্লেখ আছে। লেখককে ভি শ্রীরাম অ্যান্ড লক্ষ্মণ, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, 2025 সালে যে টেম্পলটন পুরস্কার সেটা কাকে দেওয়া হয়েছে? অ্যান্সার হবে তোমাদের এই যে পেট্রিয়ার্ক বার্থোলোমিউ, ঠিক আছে। 2025 সালের যে টেম্পলটন পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ইকিউমেনিক্যাল পেট্রিয়ার্ক বার্থোলোমিউ। তোমরা কীভাবে মনে রাখতে পারো পি বার্থোলোমিউ, এর অ্যাকচুয়াল যে টার্মটা আমি নেটে পেয়েছি সেটা হচ্ছে পি বার্থোলোমিউ, ঠিক আছে। তো এনার পুরো নাম হচ্ছে এইটা, কারণ তিনি দেখিয়েছেন যে পৃথিবীকে যত্ন নেওয়া হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান বা নীতি নয়, ধর্মীয় বা নৈতিক দায়িত্ব। অর্থাৎ কেবলমাত্র পয়েন্ট টু বি নোটেড, কেবলমাত্র বিজ্ঞানকে নিয়েই যে পৃথিবী চলতে পারে এমন নয়, নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে, ঠিক আছে। তিনি দীর্ঘ বছর ধরে বিভিন্ন ধর্ম, বিজ্ঞান ও সমাজকে একত্রিত করে বলেছিলেন যে প্রকৃতি আমাদের উত্তরাধিকার, আমরা শুধু তার রক্ষক, ঠিক আছে। এই ধারণা ও কাজের ওপর বেস করেই তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট চলো, এর আরেকটা জিনিস আছে বলে দিই একটু। দেখো এরকমই আরেকটা পুরস্কার আছে যেটা হচ্ছে এবেল পুরস্কার, ঠিক আছে। এটা অনেকটা নোবেলের মতোই, কিন্তু এটা দেওয়া হয় কেবলমাত্র ম্যাথমেটিক্সে, ঠিক আছে। তো এই 2025 সালে মাসাকি কাসিওয়ারা ইনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন এবং অ্যালজেব্রিক অ্যানালাইসিস এবং রিপ্রেজেন্টেশন থিওরির উপর বেস করে তিনি এই পুরস্কারটা পেয়েছেন, ঠিক আছে। এটুকু মনে রাখলেই হবে। আমাদের ইন্ডিয়াতে একজনই আছেন তিনি এখনও পর্যন্ত এই অ্যাবেল পুরস্কার পেয়েছেন, তার নামটা একটু তোমাদের বলে দিই। তিনি হচ্ছেন ভারতীয় গণিতজ্ঞ শ্রী আর শ্রীনিবাসা বর্ধনা। তিনি 2007 সালে এই এবেল পুরস্কার পান এবং প্রবাবিলিটি থিওরি এবং লার্জ ডেভিয়েশনস থিওরির ওপর বেস করে তিনি পান এবং তিনি কিন্তু একমাত্র ভারতীয় এখনও অবধি যিনি এবেল পুরস্কার পেয়েছেন। কে? এস আর শ্রীনিবাসা বর্ধনা, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আসতে পারে এই ধরনের প্রশ্ন, কারণ আসছে অলরেডি। চলো নেক্সট প্রশ্ন, আইপিএল 2025-এ কোন খেলোয়াড় প্রথমবার অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি জিতলেন? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? রজত পাতিদার। ইনি কিন্তু তোমাদের বেঙ্গালুরু যে টিম আছে, যেটাকে আমরা বলি আরসিবি, ঠিক আছে, আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সবাই জানো এটা। যারা জানো না তার জন্য, কারণ অনেকেই আছে যারা ক্রিকেট প্রেমী নয়, হতেই পারে, কোনো ব্যাপার নয়, অনেকে ফুটবল প্রেমী আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স, ঠিক আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ঠিক আছে। এরা এই যে ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন তিনি হচ্ছেন রজত পাতিদার। ওনার কিন্তু তত্ত্বাবধানে বা অধিনায়কত্বে আইপিএল জিতেছে কিন্তু এই টিম, ঠিক আছে। আচ্ছা, এখানে জেতার টিম তাহলে আমরা পেয়ে গেলাম কে? আরসিবি, ঠিক আছে। আচ্ছা, এবার রানার্স আপ কে হয়েছে সেটাও জেনে নেবো একটুখানি। এখানে অনেকের নাম রয়েছে যে নামগুলো ইম্পর্টেন্ট এখানে। পাঞ্জাব কিংস, ঠিক আছে, রানার আপ কে হয়েছে? পাঞ্জাব কিংস। আচ্ছা চলো আমি এটাকে একটা তোমাদের লিস্ট আকারে সাজিয়ে দিই, বেটার বুঝতে পারবে। দেখো বলছে যে আইপিএল 2025-এ রানার্স আপ টিম কে হয়েছিল, মানে কারের মধ্যে খেলা হয়েছিল? পাঞ্জাব কিংসের মধ্যে খেলা হয়েছিল এবং তোমাদের বললাম যেটা রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে খেলা হয়েছে, আরসিবির মধ্যে খেলা হয়েছে এবং পাঞ্জাব কিংস হেরেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স জিতেছে, ঠিক আছে। অরেঞ্জ ক্যাপ কাদেরকে দেওয়া হয়? অরেঞ্জ ক্যাপ মানে হচ্ছে তোমাদের দেওয়া হয় যে সর্বোচ্চ রান করে, সেটা হচ্ছে সাই সুদর্শনকে দেওয়া হয়েছে, যিনি গুজরাট টাইটান্সের অন্তর্গত 759 রান করেছেন তিনি টোটাল ম্যাচে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্পেল ক্যাপ কাদেরকে দেওয়া হয়? সর্বোচ্চ ক্রিকেট যিনি মানে উইকেট যিনি নেন, ঠিক আছে, সর্বোচ্চ উইকেট যিনি নেন তাকে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে দেওয়া হয় এবং গুজরাট টাইটান্সের দুজনেই কিন্তু গুজরাট টাইটান্সের কিন্তু খেলোয়াড়, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় খেলা হয়েছে? এটা তোমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে, ঠিক আছে। কোথায় খেলা হয়েছে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টারের নাম অনুসারে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ঠিক আছে, এটা মনে রাখবে, স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু এটা খেলা হয়েছে, যেটা কিনা আহমেদাবাদে অবস্থান করছে, আহমেদাবাদ, ঠিক আছে। এই ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখবে, নইলে অ্যান্সার করতে অসুবিধা হয়। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সেরা খেলোয়াড়কে, সেটা হচ্ছে সূর্য কুমার অ্যাকচুয়ালি যাদব। তো মুম্বাই ইন্ডিয়ান্সের তিনি হচ্ছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন।
তারপরে হচ্ছে ইমার্জিং প্লেয়ার্স অফ দ্য সিজনকে, নববংশোদ্ভূত খেলোয়াড়কে, সেটা হচ্ছে সাই সুদর্শন, উনি হচ্ছেন গুজরাট টাইটান্সের, সত্যি খুব ভালো খেলেছিল। নেক্সট হচ্ছে মানে মোস্ট ফোর, অর্থাৎ সবচেয়ে বেশি চারকে মেরেছে, সেটা হচ্ছে সাই সুদর্শন। ওনার রান দেখে বুঝতে পারছো 759 রান তো গুজরাট টাইটান্সে করেছে, এবং দেখতে পাচ্ছ তোমাদের 88টা চার কিন্তু সে মেরেছে। ঠিক আছে, গেল, এই হচ্ছে টোটাল ব্যাপার। আরেকটা জিনিস, এই যে পাঞ্জাব তোমাদের কিংস বললাম, পাঞ্জাব কিংস, ঠিক আছে, পাঞ্জাব কিংস এর এই টিমটা কিন্তু হেরেছে, এটা ঠিক, কিন্তু এর যে ক্যাপ্টেন ছিলেন তার নাম কি তোমরা জানো? শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার। ওকে, চলো, এই হচ্ছে তোমাদের পুরো ইনফরমেশন। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে টেনিস ক্যালেন্ডারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম, যেটাকে উইম্বলেন্ডন 2025, কোথায় অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার হবে তোমাদের লন্ডনে। ঠিক আছে, এর একটু তালিকা দেখে নাও, ইম্পর্টেন্ট, পড়তে পারে। দেখো, মেন সিঙ্গেলস উইনার কে হয়েছে? জেনিক সিনার, ইনি ইটালির খেলোয়াড়। আর তোমাদের মেন সিঙ্গেলস রানার আপ কে হয়েছেন? সেটা হচ্ছে কার্লোস আক্রারাজ, এবং উনি কিন্তু স্পেনের। অর্থাৎ এই দুজনের মধ্যে খেলা হয়েছিল, ইনি হয়েছেন উইনার, ইনি হয়েছেন রানার আপ, অর্থাৎ ইনি হেরে গেছেন। নেক্সট ওমান সিঙ্গেলস উইনারে কে হয়েছেন? ইগা ওয়াস্টিক, এবং উনি কিন্তু পোল্যান্ডের খেলোয়াড়। আর ওমান সিঙ্গেল রানার আপ কে হয়েছে? আমান্ডা আনিসমোভা, উনি কিন্তু ইউনাইটেড স্টেটসের রানার আপ। মানে এই দুজনের মধ্যে খেলা হয়েছে, ইনি জিতেছেন, ইনি হেরে গেছেন। নেক্সট হচ্ছে মেন্স ডবলস উইনার কে হয়েছে? জুলিয়ান ক্যাশ এবং লোলর্ড গাসপুল, এবং উনি কিন্তু ইউনাইটেড স্টেটসের দুজনেই। তো এখানে উইনারের নাম মনে রাখলেই হবে, কে হেরেছেন সেটা নাম মনে রাখলেও হবে। মেনলি তুমি উইনারের নামগুলো মনে রাখো, তাহলেও তোমার চলে যাবে। বারবার রিভিশন না দিলে কি যদি মনে থাকবে না, আমারও মনে থাকে না। চলো নেক্সট পরেরটাতে। নেক্সট স্লাইড। ওমেন ডবলস উইনারকে? ভেরোনিকা কুদারমেট্রোভা, এবং রাশিয়ার উনি, এবং এলিস মেরটেন্স, এবং উনি কিন্তু বেলজিয়ামের। এদের নামই মনে রাখো, এদের নাম মনে রাখার দরকার নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিক্স ডবলসে উইনারকে, এটা মনে রাখো, এটা মনে রাখার দরকার নেই। রানার আপকে সে সেমেক ভেরবেক, এবং হচ্ছে তোমাদের ক্যাথরিনা সিনস্কোভা, এবং উনি কিন্তু তোমাদের নেদারল্যান্ডের একজন। আর এটা সম্ভবত চেচিয়া, ঠিক আছে, তার হচ্ছে বা চেক সম্ভবত হওয়া উচিত। ঠিক আছে, CHIA দিয়েছে, বাট চেক যুক্তরাষ্ট্র যেটা, তার নিউ নামকরণ হয়েছে কিনা আমার জানা নেই, বাট আমি যতদূর জানি এটা চেক বলে যে রাজ্য আছে, মানে সরি দেশ আছে, সেই কান্ট্রির মানুষইনি। তো এই দুটো তোমাদের অ্যান্সার হওয়া উচিত, মানে তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, এইগুলো তোমাদের একটুখানি বারবার রিভাইজ না দিলে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না, আমি বারবার বলবো। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, RBIয়ের যে প্রভা পোর্টাল আছে সেটা কোন মাসে লঞ্চ করা হয়েছে? ঠিক আছে, তো এটা তোমাদের লঞ্চ করা হয়েছে মে মাসে, লঞ্চ করা হয়েছে 28শে মে। ঠিক আছে, দেখো দেওয়া আছে 28শে মে 2024, কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। প্রভার পুরো কথা জেনে দাও, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন, ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। অর্থাৎ বিভিন্ন যে তোমরা বলতে পারো লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্রের ব্যাপারে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানকে বহু ঝামেলা পোহাতে হতো। তো এবারে কী হয়েছে, এই পোর্টাল খোলার ফলে কী হয়েছে, ওই ঝামেলাগুলো তাকে পোহাতে হবে না, দ্রুত অনলাইনে আপলোড করা যাবে, সেখান থেকে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, তো এটাই তোমাদের মেন কারণ যেখানে এই পোর্টাল চালু করা হয়েছে। এটা 28শে মে 2024 চালু করা হয়েছে। পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি, একবার তোমরা পড়ে নিলেই বুঝতে পারবে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? দেখো, আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল লেবার ডে সেলিব্রেটেড তোমরা সবাই জানো যে মে দিবস হিসেবে পালন করা হয়, সেটাকে প্রতি বছর 1 মেতে এটা পালন করা হয়। ঠিক আছে, এবছরের থিম কী ছিল? সেফটি অ্যান্ড হেলথ অফ দ্য ওয়ার্কার্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক, সেফটি অ্যান্ড হেলথ অফ দ্য ওয়ার্কার্স। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের থিম ছিল। ফার্স্টেরটা কি বেশি মনে করা হচ্ছে, তো সেফটি অ্যান্ড হেলথ অফ দ্য ওয়ার্কার্স, এটাই তোমাদের মেন ইস্যু হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, কারণ এর উপর বেস করে প্রশ্ন আসছে এবং এসেছে। নেক্সট পরের প্রশ্ন, ITTF বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 2025 সালে কোন দেশ পদক তালিকার শীর্ষে আছে? অ্যান্সার হবে তোমাদের চীন। ঠিক আছে, সবথেকে বেশি চীন পদক পেয়েছে এবং 7টা পদক পেয়েছে, তার মধ্যে 4টে হচ্ছে সোনা, একটা হচ্ছে রূপা, আর 2টো হচ্ছে তোমাদের ব্রোঞ্জ। এটা হচ্ছে 4, 1 and 2। ঠিক আছে, এবং মনে রাখবে এটা কিন্তু তোমাদের 58, ঠিক আছে, 58তম সংস্করণ ছিল, এডিশন ছিল, এবং এটা তোমাদের অনুষ্ঠিত হয়েছে দোহা, কাতারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই টাইপের কোশ্চেন্স কিন্তু আমাদের বারবার পড়ছে। এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের রাখতে পেরেছি। ঠিক আছে, টোটাল। আর তোমাদের যে সায়েন্স কোশ্চেন ছিল সেটা এই শিফটের জন্য, অর্থাৎ সেকেন্ড যে শিফট ছিল কালকের, তার টোটাল আমি তোমাদের যতটা ভ্যালিডেট করতে পেরেছি তার উপর বেস করে তোমাদের রেখেছি। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি তোমাদের পরের শিফটেরও কোশ্চেন্স আমি ভাবছিলাম দেবো, তা সম্ভব অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন তোমাদের ভ্যালিডেট করা বাকি আছে, যেগুলো অ্যাকচুয়ালি এক্সপেক্টেড আকারে দেওয়া যেতে পারে কি না। ঠিক আছে, তার মধ্যে একটা আছে তোমাদের ডে বয়েস টেবল। তো
তো এটা তোমাদের আদৌ এক্সামিনেশনে আস্ক করা হয়েছে কিনা সেটা নিয়ে আমি একটুখানি ভ্যালিডেট করে তারপর তোমাদের দেবো। তো এই ভিডিওটা এখানেই থাকছে। নেক্সট থার্ড পার্ট আমি তোমাদের আরেকটা ভিডিও করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে তোমাদের ওর সায়েন্স প্রশ্ন এবং ওর যে ওর যে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স এক্সপেক্টেড আকারে আমি তোমাদের দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।